ডক্টর ইউনূস, আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না, কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার, আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন। বিএনপি বলুক, সেনাবাহিনী বলুক, সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দেশ সেনাবাহিনীর থাকবে। সেনাবাহিনী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন। দেখেন, পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই, রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না। আপনারা আল্লাহরও আস্তে আপনারা ইনস্টিটিউশন ডেভেলপ করেন, আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন, কিন্তু আপনারা রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনার কোনো এখতিয়ারই নাই পদত্যাগ করার, কারণ আপনাকে বসিয়েছে 1500-র অধিক শহীদ পরিবার, আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা। সুতরাং আপনাকে বসিয়েছে যারা, আপনাকে ছাড়তেও বলবে তারা। আর কেউ আপনাকে ছাড়ার এখতিয়ার নাই। বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি। আপনি বিদেশ চলে যাবেন, আমরা যাব কোথায়? আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে। তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না, আমরা বলে দিলাম। যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে, আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। আপনি কি বলেন? আপনি পদত্যাগ করতে পারবেন, আপনাকে পদত্যাগ করা লাগবে না, আপনারা আমরা বিদায় দিয়ে দিব। 3টে কাজ। নাম্বার 1, অতি দ্রুত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। নাম্বার 2, মৌলিক সংস্কার, নারী সংস্কার। আরে ভাই, নারী সংস্কার করছেন, তাহলে কৃষি সংস্কার কই, আর্মি সংস্কার কই? এই যেগুলো পরে করলে চলবে, এগুলো একটাও কোনো দরকার নাই। মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না, আর কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে পারবে না। এই মৌলিক সংস্কার করবেন। নাম্বার 3, ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন। বিএনপিকে আবার একটা কথা বলি, আপনারা যে বারবার বলেন নির্বাচন চান, আপনারা এসে সংস্কার করবেন, বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই? আপনারা ক্ষমতায় না যেই অ্যাটিটিউডে, যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, প্রসব কইরে মানুষ ভাষাই দিবেন। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? নাম্বার 2, আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন, সেই নির্বাচনের মধ্যেও একটাবার সংস্কারের কথা বলতেছেন না, বিচারের কথা বলতেছেন না। এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট শাহবাগে আসতে পারেন নাই, দূর থেকে সমর্থন দিচ্ছেন। আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না, কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন। ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নেগোশিয়েট করতে হবে, দিল্লির কাছে নেগোশিয়েট করতে হবে। বরং আপনি ইউনূসের হাত শক্তিশালী করেন, জামাত ইসলামী ইউনূসের হাতকে শক্তিশালী করেন। বাংলাদেশের সকল মানুষ এই 3টে কাজের কারণে, বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনারা ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেন। সেক্ষেত্রে প্রস্তাবনা, এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন। স্যাক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন, খাবে আর। মেয়র হিসাবে আমরা মুফতি ফয়জুল করিমের ক্ষেত্রেও দেখতে চাই শাইখা চরমনাইকে মেয়র ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এই প্রার্থীকে শুধুমাত্র দাড়ি দেখে, টুপি দেখে ইসলামী রাজনীতি করার কারণেই তাকে মেয়র ঘোষণা করে নাই। এই মেয়র তার প্রাপ্ত অধিকার। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিস্ট নাই, কিন্তু ফ্যাসিস্টদের আজকে যারা দালাল, তারা এখন ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে। আজকের শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম কোন দলের প্রতিনিধি নয়। বরিশালবাসীর দাবি হচ্ছে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রার্থী হিসাবে, মেয়র হিসাবে তার নাম ঘোষণা করতে হবে। আমি তার নাম ঘোষণা এমনি করতে বলি না, মামুবাড়ির আবদার বলছি না। আমি এই কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনো চাই না, কিন্তু ওনার কাছে আমরা একটা রোড ম্যাপ দাবি করেছিলাম। সবার বিচার করা হবে। এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের, তার দোসরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলো পানি নিভিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করলো, অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্লামেন্টে তামাশা করলো। আসমান থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে, নিরীহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে। এরপরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নাই, দোষ স্বীকার করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই। দেশবাসীর সামনে দৃশ্যমান হোক
যে খুনি ফ্যাসিস্ট হাসিনা, জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শিগগির দেখতে পারি। সবার বিচার করা হবে। এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের, তার দোসরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। শাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরো বেশি দিন বাঁচায় রাখেন। আমি অনুরোধ করছিলাম এই দেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মামুনুল হক সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন, আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা এখনো করতে পারলেন না। অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হয়ে থাকবে। তবে আমার মনে হয় এখন থেকে আরো যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে, ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে। এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে, এই দেশ থাকবে, আপনাদের এই রক্তদান, এই শাহাদাত আমরা স্মরণ করব, এই জাতি স্মরণ করবে, মুসলিম জাহান স্মরণ করবে। এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলো পানি নিভিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করলো। অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্লামেন্টে তামাশা করল। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্তে, অবৈধ রাজনৈতিক সরকার, তারপরেও তো সরকারে ছিল, তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছে, নারকীয় হত্যাকাণ্ড। আসমান থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে, নিরীহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে। এরপরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নাই, দোষ স্বীকার করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই। উল্টো এই দেশের গণ অভ্যুত্থানকারীদেরকে তারা অপরাধী তকমা দিচ্ছে। এত বড় দুঃসাহস, এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী প্রত্যক্ষ করছে। আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই, তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরো অনেকগুলা গঠন করতে হবে। ট্রাইব্যুনালের তদন্ত টিম, প্রসিকিউশন, লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন, শুরু করা হোক। বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া, সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগবে। এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য, সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনো খুব একটা দৃশ্যমান হচ্ছে না। আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক, জনগণের সামনে দৃশ্যমান হোক, দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফ্যাসিস্ট হাসিনা, জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শিগগির দেখতে পারি। সবার বিচার করা হবে। এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের, তার দোসরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্র চাই, আমরা সাংবিধানিক অধিকার চাই, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। সেই জন্য আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি। এই কথা আমরা এখানে বলছি না, এটা আমাদের দায়িত্ব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনো চাই না, কিন্তু ওনার কাছে আমরা একটা রুট ম্যাপ দাবি করেছিলাম। এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেয়া হচ্ছে না। সঠিক নয়।
আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য, একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে। এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া হয়। বিএনপি এবং এনসিপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে গতিপথ বদলে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর। জাতীয় ঐক্যে তৈরি হয়েছে ফাটল, পদত্যাগের কাদা ছোড়াছুড়িতে বিভ্রান্তি জনমনে। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির শীর্ষ নেতারা। দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে এই বিষয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ের অনাচারের বিচার ও মৌলিক সংস্কার করাও সরকারের দায়িত্ব। আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। জাতীয় রাজনীতিতে আবারও ১-১১ ফিরে আসার আশঙ্কাও জানান এনসিপি নেতারা। বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১-১১-র আভাস আমরা লক্ষ্য করছি। আমরা 1/11-এর ঘটনা জানি। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, আস্থা ফেরাতে না পারলে কমিশন সদস্যদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ চাওয়া উদ্দেশ্যমূলক বলে মনে করে এনসিপি। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। জনভোগান্তি দূর করতে সবার আগে স্থানীয় নির্বাচনের দাবিও জানান দলটি। সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক। জান্নাতুল মোহনা। ভোর ৪টা, তেল আবিবের নিস্তব্ধ আকাশ হঠাৎই কেঁপে উঠল সাইরেনের হুঙ্কারে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুড়েছে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল, লক্ষ্য ইসরায়েলের প্রাণকেন্দ্র। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। ঘুম ভেঙে দৌড়ে বাংকারে আশ্রয় নেয় প্রায় ১০ লাখ ইসরায়েলি। তবে এক চুলের ব্যবধানে ঘটতে যাওয়া ট্র্যাজেডি রুখে দেয় ইসরায়েলের লৌহ কবচ আয়রন ডোম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে মিসাইলটি তারা সফলভাবে আকাশেই ধ্বংস করেছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবু বোমারু সাইরেনের শব্দে থর থর করে কেঁপেছে ইসরায়েলের শহর। এই হামলা ছিল চলতি সপ্তাহে হুথিদের চতুর্থ এবং পরপর দ্বিতীয় দিনের আক্রমণ। গতকাল বৃহস্পতিবারও তারা 2টি মিসাইল ছোড়ে, যেগুলোর লক্ষ্য ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। সেগুলোকেও প্রতিহত করা হয় বলে জানিয়েছে আইডিএফ। তবে চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি মিসাইল আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। এতে আহত হন 6 জন। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় একাধিক এয়ারলাইন্স। লসের মুখে পড়ে ইসরায়েল। এই হামলার জবাবে হুথি নিয়ন্ত্রিত সানা ও হোদেইদা বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায় আইডিএফ। শুধু সানা বিমানবন্দরেই প্রায় $50 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সূত্র। শনিবার কিছু ফ্লাইট ফের চালু হলেও পরিস্থিতি এখনও থমথমে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নিয়েছেন। পরে জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেবেন। পরে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদিব ও তাসনিম জারা। এছাড়া রোববার আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট শুরু হয়েছে। এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও জানিয়েছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাসহ সরকার ও সুশীল সমাজের অনেককে বক্তব্য দিতে দেখা গেছে। শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। একই সাথে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে বলেও পোস্টে লিখেছেন তিনি। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তারা চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ না চাইলেও তিনি দায়িত্ব পালন করতে অপারগ হলে জাতি বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন নকশার টাকা, যেখানে থাকছে না কোনো ব্যক্তির ছবি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই ঘোষণা দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে ছাপানো নতুন টাকায় থাকতে যাচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানের শহীদ হওয়া মুগ্ধ এবং আবু সাইদের ছবি। কিন্তু এই আশাকেই গুড়িয়ে দেওয়ার ঘোষণা আসে গভর্নরের পক্ষ থেকে। তিনি জানান, নতুন মুদ্রায় থাকবে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার ছবি, মসজিদ, মন্দির, গির্জা কিংবা বৌদ্ধ বিহার। যমুনা ইলেকট্রনিক্স। गाजा में अभी तक इजरायल का मिशन पूरा नहीं हुआ है। यमन के हूथी लड़ाकों को इजरायल काबू नहीं कर पाया और ईरान की तरफ से परमाणु खतरा इजरायल के वजूद के लिए गंभीर खतरा बन गया है। ऐसे हालात में अमेरिका का इजरायल से धोखा अब एक ऐसी जंग का कारण बनने जा रहा है जहां या तो अब ईरान बचेगा या फिर इजरायल। वॉशिंगटन में मारे गए इजरायली अब ईरान पर 7 दिन बमबारी। क्या टारगेट पर हैं ईरान के परमाणु ठिकाने? क्या इजरायल को रोकना नामुमकिन है? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। अमेरिका के वॉशिंगटन में 2 इजरायलियों को जिस तरह से फलस्तीनी समर्थक ने गोली मारकर हत्या कर दी, उसने इजरायल के प्रधानमंत्री नेतन्याहू का गुस्सा 7वें आसमान पर पहुंचा दिया। अमेरिका की खुफिया रिपोर्ट्स में दावा किया गया है कि इजरायल बहुत जल्द ईरान के परमाणु ठिकानों को टारगेट करके लगातार 7 दिन तक भयंकर बमबारी कर सकता है। खबर तो यहां तक है कि ईरान ने पहले से ही इजरायली और अमेरिकी हमलों को देखते हुए अपने सबसे खास परमाणु ठिकानों के चारों तरफ जबरदस्त एयर डिफेंस बना दिया है। दावे तो यहां तक किए जा रहे हैं कि अंदर खाने रूस ईरान की जबरदस्त मदद कर रहा है। इधर ईरान के सुप्रीम लीडर अली खामनेई ने साफ कहा है कि अमेरिका और इजरायल परमाणु समझौते की आड़ में ईरान पर बड़ा हमला करने की फिराक में। স্থানীয় সময় শুক্রবার ইতালির রোমে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এ নিয়ে পঞ্চমবারের মতো পরোক্ষ আলোচনায় বসলেও আসেনি কার্যকর কোনো সমাধান।
আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানান 2-3টি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারের বৈঠককে সবচেয়ে পেশাদার উল্লেখ করে তিনি বলেন, ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি বলেন, নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খোলা রয়েছে, তবে একতরফাভাবে তেহরানকে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব নয় বলে জানান তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র নিজ অবস্থানে অটল ছিল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি বলেন, ইরানকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। এই দাবিকে অতিরিক্ত ও অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপে মরিশাসের কাছে চাগুস দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তবে অঞ্চলটির দিয়াগো গার্সিয়া দ্বীপটি 99 বছরের জন্য লিজ নিয়েছে দেশটি। এজন্য বছরে গুনতে হবে গড়ে 101 মিলিয়ন পাউন্ড। মূলত যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্যই এই পদক্ষেপ। तो परमाणु समझौते को लेकर एक बार फिर से ईरान अमेरिका आपस में बैठे, लेकिन उसका कोई नतीजा नहीं निकला। अब तो लग रहा है कि ये बातचीत ही बेमानी है। क्या इसके कोई मायने भी हैं? क्या इसका कोई हल भी निकलेगा? क्योंकि हर बार इसी तरह से बातचीत होती है और फिर उसके बाद कुछ नहीं होता। अब ऐसे में खबर ये आ रही है कि क्या ये जो बातचीत है या फिर अमेरिका का जो ईरान पर दबाव है उसको लेकर कोई ईरान अब इसके बाद कोई बड़ा कदम उठा सकता है? इसी पर बातचीत करने के लिए मेरे साथ मयंक जुड़ गए हैं। मयंक, এবার এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে। নোটিশে বলা হয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এছাড়া প্রেস কনফারেন্স করে 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছেও ক্ষমা চাইতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এই নোটিশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলেও নোটিশে উল্লেখ করেন এই আইনজীবী। এর আগে গত 22 মে সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর সুপারিশ নেই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। তার ওই পোস্টে তিনি বলেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপর চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্করে কাটে, কারাগারে বন্দী থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে, যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয়, এমন প্রশ্ন রাখেন তিনি। দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা। তিনি বললেন, বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে। এই অন্য আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। মানে আবারও বিএনপিকে বলে, জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন, পিছনে বসাই রাখেন। এই আন্দোলনে যত শহীদ হয়েছে, যত যোদ্ধা, তাদের গ্রুপ, এইজ গ্রুপ 21 থেকে 35, বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন। এই মুরব্বীদের কি কথা বলে দেখেন, বলে প্রস্রাব করলে ভেসে যাবে। এটা আওয়ামী লীগকেও বললে আমরা জিব্বে ছেড়ে ফেলতাম। এখন তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো? তা আপনার একটা কথা বলি, এত প্রস্রাব যখন পেটে নিয়ে 16 বছর রয়েছেন, 28 অক্টোবর 2023 পল্টনের সামনে যখন সমাবেশ হয়েছে, গ্রেনেড মারতে পারে নাই, তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর্মুহু কইরে পালাইলেন। আমরা বিএনপির কর্মী না, তবু 1 ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম, কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো। একজনও পারেন নাই। যত লাখ লোক আসছে, প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে, তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন? মাথায় উঠেই রাখছেন। ফাইজলামি কথাবার্তা বলেন। ইসরায়েলে একসাথে ড্রোন ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরালো হুথি, বাজলো সাইরেন, পালালো লাখো ইসরায়েলি। রাত পোহানোর আগেই সাইরেনের তীব্র শব্দে কেঁপে উঠল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় শুক্রবার সকালে তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় বেজে উঠল বিমান হামলার সতর্কতা সাইরেন। ইসরায়েলি সামরিক বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম তথা এমডিএ জরুরি পরিষেবা।
আকাশে জমছে। ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরানও। এই দুই রাষ্ট্রের মধ্যকার চলমান রেষারেষি মধ্যপ্রাচ্যে যেন নতুন এক সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। এর মধ্যেই মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর ছড়িয়েছে যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। যদি সত্যিই পারমাণবিক কেন্দ্রে হামলা হয় তাহলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে তেহরান। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর বলছে, ইসলামী বিপ্লবের পবিত্র লক্ষ্য ও মূল্যবোধের বিরুদ্ধে কোনো হুমকি বা অন্যায় হলে দৃঢ়তার সঙ্গে জবাব দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্লজ্জ আখ্যা দেয় ইরানের সশস্ত্র বাহিনী। গত বছর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাবে ইরানের অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 মিশনের কথা মনে করিয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়, নির্লজ্জ ট্রাম্পের উচিত ইসলামী বিপ্লব, পবিত্র প্রতিরক্ষা এবং ট্রু প্রমিস 1 ও 2 অভিযানের ইতিহাস ভালো করে জানা, যাতে তিনি অন্তত নিজের ভুলটা কিছুটা হলেও বুঝতে পারেন। জ্বলছে গাজা, শিশুর কান্না, ধ্বংসস্তূপের ভেতরও জীবন খোঁজে কেউ কেউ, আবার সেই ধোয়ার আড়ালে কেউ হাসে চক্রান্তের হাসি। তবে এমন নির্দয় চরিত্রের কথা বললেই চলে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা। প্রশ্ন উঠছে, গাজা দখল নাকি নিজের রাজনৈতিক ফায়দা? ঠিক কী কারণে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু? ইসরায়েলের যুদ্ধ শুধু গাজাকেই গুঁড়িয়ে দিচ্ছে না, ভেঙে ফেলছে নিজেদের সমাজকেও। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর সর্বশেষ জরিপ বলছে, দেশটির জনগণের 55%ই বিশ্বাস করেন নেতানিয়াহুর আসল লক্ষ্য জিম্মি মুক্তি নয়, বরং নিজের ক্ষমতা টিকিয়ে রাখা। তারা বলছেন যুদ্ধকে ঘিরে এক রাজনৈতিক নাটক মঞ্চস্থ করছেন নেতানিয়াহু। অন্যদিকে 36% মনে করেন তিনি এখনও জিম্মি উদ্ধার চাচ্ছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠই বলছে এই যুদ্ধ ক্ষমতার খেলা মাত্র। এখানে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধের মূল টার্গেট কি গাজা নাকি নেতানিয়াহুর নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ছোটখাটো একটা ভূমিকম্প বয়ে গেল। অবশ্য সেই কম্পন মিলিয়ে যেতেও সময় লাগেনি। অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতায় পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 24 ঘন্টার উত্তপ্ত পরিস্থিতির পর দেশের রাজনীতিতে বয়ে গেছে ঠান্ডা বাতাস। বলা বাহুল্য, প্রধান উপদেষ্টা কোথায়ও প্রকাশ্যে তার পদত্যাগের ভাবনা শেয়ার করেননি। নানা ইস্যুতে ত্যক্ত বিরক্ত হয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং কাছের কয়েকজনের সঙ্গে তিনি তার অভিপ্রায় জানিয়েছেন। এরপরেই বিদ্যুৎ গতিতে বিষয়টা বাইরে চলে আসে। একইভাবে পদত্যাগের চিন্তা থেকে সরে আসার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথাও রুদ্ধদ্বার বৈঠকে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, শুক্রবার তথ্যটি স্পষ্টভাবে জানিয়েছেন তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব। এক্ষেত্রে অবশ্য কিছু শর্তের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঠিক শর্ত না হলেও সহকর্মীদের উদ্দেশ্যে কিছু স্পষ্ট বার্তা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন, উপদেষ্টাদের আরও তৎপর হতে হবে। এর মধ্য দিয়ে ক্যাবিনেটকে গতিশীল করতে হবে। উপদেষ্টাদের এমনভাবে কাজ করতে বলেছেন যেন পরিবর্তনটা দৃশ্যমান হয়, মানুষ যেন অগ্রগতিটা বুঝতে পারে, কিংবা দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এবং এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারবে না। সব মিলিয়ে ক্যাবিনেট সদস্যদের তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বসা এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের ইচ্ছা ব্যক্ত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সরকারের কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি तो परमाणु समझौते को लेकर एक बार फिर से ईरान अमेरिका आपस में बैठे, लेकिन उसका कोई नतीजा नहीं निकला। अब तो लग रहा है कि ये बातचीत ही बेमानी है।
क्या इसके कोई मायने भी हैं, क्या इसका कोई हल भी निकलेगा? क्योंकि हर बार इसी तरह से बातचीत होती है और फिर उसके बाद कुछ नहीं होता। अब ऐसे में खबर ये आ रही है कि क्या ये जो बातचीत है या फिर अमेरिका का जो ईरान पर दबाव है उसको लेकर कोई ईरान अब इसके बाद कोई बड़ा कदम उठा सकता है? इसी पर बातचीत करने के लिए मेरे साथ मयंक जुड़ गए हैं। मयंक, लगातार बातचीत तो चल रही है, लेकिन वही बातचीत, कहते हैं ना कि ढाक के वही तीन पात, कुछ नहीं होने वाला है। एक बार फिर से बातचीत हुई, कोई हल नहीं निकला, लेकिन अब ये कहा जा रहा है कि क्या अब जो उत्तर कोरिया है उसकी तर्ज पर ईरान आगे बढ़ेगा? देखिए, जिस तरह से लगातार ट्रम्प की तरफ से धमकियां आ रही हैं, अमेरिका की तरफ से जिस तरह से धमकियां आ रही हैं, उसके बाद ईरान में एक चर्चा छिड़ गई है कि भाई आखिर ये धमकियां कब तक। 5वें दौर की बातचीत रोम में हुई, जिसका कोई नतीजा, आपने बताया कोई खास नतीजा उसका निकल के सामने नहीं आया। बस ये कहा गया कि सकारात्मक बातचीत है और अगले दौर पे भी बातचीत जारी रहेगी। लेकिन इस बीच लगातार जो है अमेरिका की तरफ से धमकियां आ रही हैं। इजराइल, खबरें आई कि इजराइल जो है वो न्यूक्लियर ठिकानों पर ईरान के हमले कर सकता है। तो इन सब के बीच में अब ये सवाल ये है कि भाई आखिर अब ईरान क्या करेगा। तो ऐसे में इन हालात में ईरान के अंदर से एक नई डिमांड उठ के सामने आने लगी है और बहुत बड़े सेक्शन का ये कहना है कि अब ईरान को खुद परमाणु परीक्षण करके अपने आप को एक न्यूक्लियर कैपेबल स्टेट, परमाणु संपन्न देश घोषित कर देना चाहिए। देखिए, ईरान के कई ऐसे सांसद हैं, ईरान के कई ऐसे हार्डलाइनर्स हैं जिनका ये कहना है कि भाई अगर ईरान ने खुद को एक बार परमाणु संपन्न देश घोषित कर दिया तो उसके बाद जो अमेरिका की धमकियां हैं वो आना बंद हो जाएंगी, ट्रम्प की धमकियां आना बंद हो जाएंगी। हाँ, वो दबाव कम हो जाएगा, क्योंकि जब आप अपने आप को एक बार परमाणु संपन्न, शक्ति संपन्न राष्ट्र घोषित कर देते हैं तो उसके बाद फिर आपको धमकी देना और आप पे हमला करना आसान नहीं रह जाता। अब देखिए, ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে হোয়াইট হাউসের সাথে তেহরান সমঝোতায় না আসলে সামরিক পদক্ষেপ নেবেন ট্রাম্প। আর এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধান ভূমিকা পালন করবেন। তবে ইরানে হামলা চালানোর বিষয়টি যে এতটা সহজ নয় সেটা ভালো করেই জানেন মার্কিন শাসক। তাই তো পারমাণবিক কার্যক্রম নিয়ে কূটনৈতিক সমাধান খুঁজছেন ট্রাম্প। তবে ইরান ও যুক্তরাষ্ট্র সমাধানের পথ বের করতে ব্যর্থ হলে আঞ্চলিক চিত্র পরিবর্তন হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। তবে মার্কিন প্রশাসন যদি ইরানে আক্রমণ করে বসে তাহলে বিশ্বজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাবে। আর এই বৈশ্বিক দাবার ছকের কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় চীন। মার্কিন ইরান লড়াই শুরু হলে চীন আসলে কি করবে? মধ্যপ্রাচ্যে ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি, যাকে পশ্চিমা বলয়ের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ ইরানের রয়েছে পারমাণবিক শক্তি এবং আঞ্চলিক প্রভাব। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে তৈরি করেছে অঞ্চলভিত্তিক একটি ফ্রন্ট, যার কেন্দ্রে রয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরান সমর্থিত এসব সশস্ত্র গোষ্ঠীকে প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে দেখা যায়। সম্প্রতি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে সমরাস্ত্রের উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে মোতায়েনরত বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে মার্কিন আরেকটি রণতরী ইউএসএস কার্ল ভিনসন। এছাড়াও ভারত মহাসাগরের ইয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড মোতায়েন করেছে B-52 মডেলের বোমারু বিমান। অন্যদিকে ইরানে হামলা চালাতে পৃথকভাবে প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। ইরান-ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে তেল আবিব, যার ফলে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এবার সিরিয়ার আকাশে হবে শেয়ানে শেয়ানে লড়াই। ইসরায়েলের F-35 এর সাথে লড়বে তুরস্কের F-35 স্টেলথ যুদ্ধবিমান। তুরস্কের কাছে F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বেজায় ক্ষেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের ভয় মধ্যপ্রাচ্যে তুরস্কের হাতে থাকা মার্কিন যুদ্ধবিমান এই অঞ্চলে ইসরায়েলের সামরিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলে দেবে। এতে বড়সড় বিপদের মুখে পড়ে যাবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। সে কারণে মার্কিন প্রেসিডেন্টের কাছে বারবার তদবির করেও ব্যর্থ হচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। ট্রাম্প এবং এরদোয়ানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে উদ্বিগ্ন ইসরায়েল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট।
শুরু থেকেই নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার ব্যাপারে উচ্চ কণ্ঠ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এখন যে কোনো ব্র্যান্ডের শুধু তাই নয়, সিরিয়ায় ইসরায়েলের দখলদারিত্বকেও প্রশ্নের মুখে ফেলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। দফায় দফায় ইসরায়েলিদের ওপর এরদোয়ানের বিদ্বেষপূর্ণ বক্তব্যে ট্রাম্পকে এই চুক্তি থেকে পিছু হটতে বলে যাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। কিন্তু যেখানেই ব্যবসা সেখানেই ট্রাম্প, সেটি বুঝতে হয়তো দেরি করে ফেলেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। গত মাসে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ানের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তুরস্কের সাথে ইসরায়েলের কোনো সমস্যা থাকলেও সেটি সমাধানের জন্য এগিয়ে আসার ব্যাপারে নেতানিয়াহুকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন আশ্বাস সত্ত্বেও আঙ্কারার বিরোধিতা দমনে আমেরিকার কোনো প্রচেষ্টা চোখে পড়ছে না বলে জানান ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলের আশঙ্কা সত্যি হয়েছে শেষ পর্যন্ত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে যোগাযোগ রেখেছেন। সেই সাথে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছেন ট্রাম্প এবং এরদোয়ানও। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যেন বজ্রপাতের আগের নীরবতা। ইরান আর ইসরায়েল দুই রাষ্ট্র এখন মুখোমুখি। বাতাসে ভাসছে যুদ্ধের গন্ধ, আর প্রশ্নটা খুব পরিষ্কার এই মুহূর্তে, শক্তিতে কে এগিয়ে। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে খুব বেশি পার্থক্য নেই, ইসরায়েল 15 নম্বরে আর ইরান 16। কিন্তু আসল শক্তি তো সংখ্যায় নয়, কৌশলে। কেউ এগিয়ে। Brought to you by Sonata। पर 50% टैरिफ लगाने की धमकी दी है। साथ ही उन्होंने अमेरिका से बाहर बने सभी स्मार्टफोन्स पर टैरिफ लगाने। ट्रंप ने यूरोपीय यूनियन अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने यूरोपीय यूनियन माने ईयू से इंपोर्ट होने वाले सामानों पर 50% टैरिफ लगाने की धमकी दी है। साथ ही उन्होंने अमेरिका से बाहर बने सभी स्मार्टफोन्स पर 25% टैरिफ लगाने का भी ऐलान किया है, जिनमें एप्पल और सैमसंग के स्मार्टफोन भी शामिल हैं। ट्रंप के इस ऐलान से ग्लोबल मार्केट में हलचल तेज हो गई है। रॉयटर्स की रिपोर्ट के मुताबिक ट्रंप ने यूरोपीय यूनियन पर निशाना साधा है और कहा है कि बिजनेस को लेकर हुई बातचीत ठप हो गई है। उन्होंने यूरोपीय यूनियन पर अनुचित व्यवहार करने का भी आरोप लगाया है और जोर देकर कहा है कि यूरोप में अमेरिकी सामानों पर बैन लगाया गया है। उन्होंने ये भी कहा है कि उनके साथ हमारी चर्चा किसी नतीजे पर नहीं पहुंच रही है। इसके बाद शुक्रवार 23 मई को ओवल ऑफिस के अंदर डोनाल्ड ट्रंप ने पत्रकारों से कहा कि यूरोपीय यूनियन ने अमेरिका के साथ बुरा व्यवहार किया और अमेरिका को यूरोपीय संघ में कारें बेचने से बैन कर दिया। उन्होंने ये भी कहा कि मैंने बस इतना कहा कि अब समय आ गया है कि हम खेल को उसी तरह खेलें जिस तरह से मैं खेल खेलना जानता हूँ। जब उनसे पूछा गया कि क्या उन्हें 1 जून से पहले किसी समझौते की उम्मीद है, तो ट्रंप ने कहा कि मैं किसी समझौते की तलाश में नहीं हूं। उन्होंने आगे ये भी कहा कि उन्होंने समझौता तय कर लिया है या 50% पर है, लेकिन फिर भी अगर यूरोपीय देश यहां अपना प्लांट बनाते हैं तो कोई टैरिफ नहीं लगेगा। ट्रंप ने एप्पल को भी चेतावनी दी है कि उसे आईफोन का उत्पादन घरेलू स्तर पर ही करना होगा, वरना उसे नए टैरिफ का सामना करना पड़ेगा। আমাদের কিসের রোড ম্যাপ আছে এই মুহূর্তে? রোড ম্যাপের তো কোনো কালচার আমি কোথাও দেখি নাই, আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোড ম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোড ম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a culture of roadmap. The factors of government, the instruments of governance, এগুলোর একটা কিছু ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবলস তৈরি করে যদি আপনি স্ট্রাকচারাল ট্রান্সফরমেশনের সাথে একটা করলেশন অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আমাদের জন্য খুবই সেটা লাভ হবে। যেমন আমি যদি এখন দেখি যে সাউথ কোরিয়ার কথা বললেন আনিস ভাই, সিঙ্গাপুর, জাপান, ওদের মিনিস্ট্রির নামগুলো যদি দেখেন, প্রত্যেকটা মিনিস্টারের জব ডিসক্রিপশন থাকে। দে রান এ মিনিস্ট্রি অ্যান্ড দেন দে আর ইন চার্জ অফ এ কোঅর্ডিনেটিং থিম। জাপানে আছে মিনিস্টার ইন চার্জ অফ কম্ব্যাটিং ডিফ্লেশন। কয়েকটা থিম নিয়ে আমরা যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, হু ইজ ইন চার্জ অফ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইন বাংলাদেশ? আমি কিন্তু জানি না, এক্সেপ্ট ফর দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য প্রাইম মিনিস্টার। যত কিছুই হয় ক্রস কাটিং, থিম্যাটিক, এটাতে কোনো মিনিস্ট্রি বা মিনিস্টার ইজ নট এন্টায়ারলি ইন চার্জ অন এ হোলিস্টিক বেসিস। তো এরকম কয়েকটা আমাদের স্ট্রাকচারাল
ফ্যাক্টর মনে হয় আরেকটু স্টাডি করতে হবে, যেটা কিভাবে আমরা হোয়াট ইজ দ্য কোরিলেশন। ইটস নট জাস্ট অ্যান ইকোনমিক ফ্যাক্টর, ইটস অলসো দ্য ডিজাইন অফ গভর্নমেন্ট। যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন, উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই বাংলাদেশে। এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো, দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই, তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে? ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস, ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ, ম্যান্ডেট আলোচনা করবে। আর ম্যান্ডেট নাই মানে কি? গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার, যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে, সম্মতি দিয়েছে শাসন করবার জন্য। বাংলাদেশে 53 বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই। সেই সরকারকে সে বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই। আপনি কথাগুলো বলেন কোত্থেকে, পান কোথায়? এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ। গত 10 মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি, যেই বক্তব্য যেই শব্দে শুনছি, উনি এগুলো বলছেন। এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি 1400 শহীদের জীবনের বিনিময়ে 2024 সালে। অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত। 111-এর সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোড়ার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল। অতএব আমরা সকল বাহিনীকে বলছি, দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষ, সময় দুপুর 12:20। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সবার কক্ষের প্রতিটি শব্দ যেন ছিল নিঃশব্দ এক উত্তাপের বাহক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। 19 জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। বৈঠকের সময় এনইসি কক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায়, অর্থাৎ আলোচনায় ছিল কেবল উপদেষ্টা পরিষদ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফার দেশ জুড়ে, শুধু ওয়ালটনই পারে। মূলধারার রাজনীতির টানাপোড়েনে এই বৈঠককে বিশেষ গুরুত্বের চোখেই দেখছেন সংশ্লিষ্টরা। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন নীরব। শুধু উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যুগান্তরকে জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। সংস্কার নিয়ে কথা হয়েছে, কে কোথায় কথা বলবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান এই উপদেষ্টা। তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না।